নমস্কার। আচ্ছা, ইতিহাস বললেই কি আমাদের খালি দিল্লির মসনদ বা পলাশির যুদ্ধের কথাই মনে পড়ে? আসলে কিন্তু তা নয়। আসল ইতিহাস তো লুকিয়ে আছে আমাদের চারপাশেই, আমাদের নিজেদের পাড়ার গল্পে, গ্রামের মেলায়, বা ধরুন ঠাকুমার মুখে শোনা সেই সব কিস্সার ভেতরে। আজ আমরা সেই শিকড়ের ইতিহাসকেই খুঁজে বের করব, যা বড় বড় বইয়ের পাতায় অনেক সময় হারিয়ে যায়। আসুন শুরু করা যাক আজকের আলোচনা। একবার ভেবে দেখুন তো, ইতিহাস কি শুধুই রাজা বাদশা বা বড় বড় লড়াইয়ের গল্প, নাকি আমাদের গ্রামের ওই যে পুরনো বটগাছটা, কিংবা পাড়ার ভাঙা মন্দিরটা, অথবা কোনো একটা স্থানীয় লোকগানের সুরের মধ্যেও ইতিহাস বেঁচে থাকে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজ গভীরে যাব। তো এই যে কোনো একটা নির্দিষ্ট ছোট এলাকা হতে পারে, সেটা একটা গ্রাম, একটা শহর বা জেলা, সেখানকার মানুষের জীবনযাত্রা, সমাজ, অর্থনীতি আর সংস্কৃতি নিয়ে যে চর্চা, তাকেই বলা হয় আঞ্চলিক ইতিহাস চর্চা। সহজ করে বললে, দেশের ইতিহাস যদি একটা বিশাল নদী হয়, তাহলে আঞ্চলিক ইতিহাস হলো তার সেই হাজারো শাখা নদী, যেগুলো মিলেই কিন্তু মূল নদীটাকে বাঁচিয়ে রাখে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট ছোট অঞ্চলের ইতিহাস জেনে আমাদের লাভটা কি? কেন একটা গ্রামের ইতিহাস জানা জাতীয় স্তরে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? চলুন এর গুরুত্বটা একটু তলিয়ে দেখা যাক। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা দারুণভাবে বোঝা যাচ্ছে। ভাবুন তো, দেশের ইতিহাসটা হলো একটা বিশাল বটগাছের মতো। গাছটা তো দাঁড়িয়ে আছে হাজার হাজার ছোট ছোট শিখরের ওপর, যেগুলো মাটির নিচেই থাকে। এই শিকড়গুলোই হলো আঞ্চলিক ইতিহাস। জাতীয় ইতিহাসের বইয়ে যে জায়গাগুলো ফাঁকা থেকে যায়, এই চর্চা সেই ফাঁকগুলো ভরাট করে দেয়। যেমন ধরুন, সাঁওতাল বিদ্রোহ নিয়ে একটা গভীর আঞ্চলিক গবেষণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে 1857 সালের মহাবিদ্রোহরও অনেক আগে সাধারণ মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিল। এই ইতিহাস এমন অনেক স্থানীয় নায়ক বা নায়িকাকে আমাদের সামনে নিয়ে আসে, যাদের নাম হয়তো বড় ইতিহাস বইতে খুঁজেই পাওয়া যাবে না। আর আমাদের খাবারের বৈচিত্র্য, পোশাক বা উৎসবের কথাই ধরুন না, পাঞ্জাবের লস্যি আর বাংলার মাছের ঝোলের পেছনের গল্প তো এক হতে পারে না। আঞ্চলিক ইতিহাস আসলে এইসব প্রান্তিক মানুষদের, কৃষক, নারী, আদিবাসী সকলের কণ্ঠস্বর হয়ে ওঠে। বেশ, গুরুত্বটা তো বোঝা গেল, কিন্তু ইতিহাসবিদরা এই হারিয়ে যাওয়া গল্পগুলো খুঁজে বের করেন কিভাবে? তাদের হাতে কি কি ঔজার বা হাতিয়ার থাকে? বলাই বাহুল্য, শুধু সরকারি দপ্তরে ধুলোজমা ফাইল ঘাটলে এই ইতিহাসের সবটা পাওয়া সম্ভব নয়। এই স্লাইডে একবার দেখুন উৎসগুলো কত রকমের। একদিকে যেমন আছে সরকারি লিখিত নথি, যেমন ধরুন জেলা গেজেটিয়ার বা জমির দলিল, তেমনই অন্যদিকে আছে অলিখিত বা লোকায়ত উৎস। আর এখানে কিন্তু আসল মজাটা। লোকগান, মুখে মুখে চলা গল্প, বয়স্ক মানুষদের স্মৃতিচারণ, পারিবারিক বংশতালিকা বা কুলজি, এমনকি পুরনো মন্দির মসজিদের স্থাপত্য, এই সব কিছুই সাধারণ মানুষের কথা বলে। কারণ যাদের কথা সরকারি নথিতে লেখা হয়নি, তাদের ইতিহাস তো এখানেই লুকিয়ে আছে, তাই না? এগুলো শুধু তথ্য নয়, এগুলো মানুষের জীবন্ত স্মৃতি। আর এই ইতিহাস চর্চার পদ্ধতিও কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে মাইক্রো হিস্ট্রি বা খুব ছোট পরিসরে গভীর বিশ্লেষণ করা হয়। এর সঙ্গে জুড়ে যায় সমাজবিদ্যা, নৃতত্ত্ব এবং ভূগোলের মতো বিভিন্ন শাস্ত্রের জ্ঞান। অর্থাৎ ইতিহাস এখানে শুধু সাল তারিখের হিসেব নয়, বরং সমাজের ভেতরটা বোঝার একটা বিজ্ঞানসম্মত চেষ্টা, যে একেবারে তৃণমূল স্তর বা বটম আপ দৃষ্টিভঙ্গি থেকে করা হয়। আমাদের দেশে এই ইতিহাস চর্চার বিবর্তনটাও কিন্তু বেশ আকর্ষণীয়। একদম প্রাচীন যুগে কলহনের রাজতরঙ্গিনী, যেটা কিনা কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা, তাকে এর একটা আদিরূপ বলা যেতে পারে। এরপর ব্রিটিশ আমলে ইংরেজরা শাসন চালানোর সুবিধার জন্য স্থানীয় ইতিহাস লিখত, আর তার জবাবে ভারতীয়রা নিজেদের শিকড় খুঁজতে আঞ্চলিক ইতিহাস চর্চা শুরু করেন। আর এখন আধুনিক যুগে সাবঅল্টন স্টাডিজ বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার হাত ধরে এই ধারা একটা সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে, যেখানে মূল ফোকাসে রয়েছেন সাধারণ মানুষ। আর এই আধুনিক চিন্তাধারাকে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে দুটো একাডেমিক আন্দোলন। একটা হলো ফ্রান্সের আনালে স্কুল, যারা প্রথমবার শিখিয়েছে যে রাজার যুদ্ধের চেয়ে একজন সাধারণ কৃষকের দৈনন্দিন জীবনের ইতিহাস কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আর অন্যটা হলো আমাদের দক্ষিণ এশিয়াতেই গড়ে ওঠা সাবঅল্টন স্টাডিজ, যা দেখিয়েছে কিভাবে তথাকথিত সাধারণ বা প্রান্তিক মানুষই আসলে ইতিহাসের আসল চালিকা শক্তি। তাহলে মনে একটা প্রশ্ন আসতেই পারে, জাতীয় ইতিহাস আর আঞ্চলিক ইতিহাস কি পরস্পরের বিরোধী, নাকি এরা আসলে একে অপরের পরিপূরক? চলুন দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই টেবিলটা খুব পরিষ্কারভাবে পার্থক্যটা তুলে ধরেছে। দেখুন, জাতীয় ইতিহাস যেখানে টপ ডাউন অর্থাৎ ওপর থেকে নিচে দেখে, মানে শাসক আর রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে, সেখানে আঞ্চলিক ইতিহাস হল বটম আপ, যা সমাজ আর সাধারণ মানুষের চোখ দিয়ে ইতিহাসকে দেখে। জাতীয় ইতিহাস যদি একটা বড় কাঠামো হয়, আঞ্চলিক ইতিহাস তার ভেতরের আসল বাস্তবতাকে তুলে ধরে।
তাই এরা একে অপরের প্রতিযোগী নয়, বরং একে অপরকে সম্পূর্ণ করে তোলে। তবে এই দুটো ইতিহাসকে মেলানো যতটা জরুরি, কাজটা কিন্তু ততটাও সহজ নয়, কারণ আঞ্চলিক ইতিহাস চর্চার পথেও কিছু বড় চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা রয়েছে। তাই একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা খুবই দরকার। যেমন অনেক সময় সব অঞ্চলের জন্য নির্ভরযোগ্য উপাদান বা সোর্স পাওয়া খুব কঠিন হয়ে যায়, আবার একটা ঝুঁকিও থাকে। অনেক সময় লেখকের নিজের অঞ্চলের প্রতি একটা অতিরিক্ত আবেগ চলে আসে, যা ইতিহাসকে ভুলভাবে দেখাতে পারে। একেই প্যারোকিয়ালিজম বা অন্ধ আঞ্চলিকতাবাদ বলা হয়, যেটা কিন্তু একটা বড় বিপদ। তবে ভালো খবর হলো, আধুনিক ইতিহাসবিদরা এই সীমাবদ্ধতাগুলো সম্পর্কে এখন অনেক বেশি সচেতন, এবং এগুলো কাটিয়ে ওঠার জন্য তারা ক্রমাগত চেষ্টা করে চলেছেন। পরিশেষে এই উক্তিটাই হয়তো সবচেয়ে ভালোভাবে পুরো বিষয়টাকে এক সুতোয় বেঁধে ফেলে। আঞ্চলিক ইতিহাস ছাড়া জাতীয় ইতিহাস অসম্পূর্ণ, আর জাতীয় প্রেক্ষাপট ছাড়া আঞ্চলিক ইতিহাস অর্থহীন। আসলে দুটোই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শিকড়ের ইতিহাসই তো ইতিহাসকে শুকনো তথ্যের খাতা থেকে বের করে এনে আমাদের নিজেদের জীবনের এক জীবন্ত দলিলে পরিণত করে।